পৌর নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ। মনোনয়ন পেতে মেয়র প্রার্থীদের তোড়জোড়। দল নয়, প্রার্থীকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। যারা মানুষের জন্য বিপদ আপদে এগিয়ে আসে তাদেরকে আমরা ভোট দেব। আমাদের মেয়র এমন হবে যাতে ইনি গরিব দুঃখী সবার কথা শোনেন। জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে যা যা করা সম্ভব করতে পারবে তাকে জনগণ এই প্রার্থী হিসেবে বেছে নেবে। দলীয় প্রতীকে নির্বাচনটা হবে মেয়র, এই জন্য সবচেয়ে বেশি আনন্দ এবার। নির্বাচন কমিশনে মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম জমা দিল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি এরশাদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনু, এই 5টি দলের পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এ পর্যন্ত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বগুড়ায় শিয়া মসজিদে গুলির ঘটনা তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি, জানালেন পুলিশ সুপার। আটক আরও 3। নাশকতার অভিযোগে রাজধানীতে 6 শিবির কর্মী আটক। আইএসের কথা বলে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রী। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে রাজধানীর গুলশান লেক। উচ্চ আদালতের নির্দেশনাও মানছেন না কেউ। দখলমুক্ত করতে নতুন প্রকল্প রাজুকের। আদিবাসীদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন এনজিও দীর্ঘদিন ধরে কাজ করলেও মেলেনি সুফল। অভিযোগ অস্বীকার এনজিও কর্মীদের। গ্রাম সংগঠনগুলোকে শক্তিশালী করার তাগিদ। এবং চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হলো ফিঙ্গারপ্রিন্ট স্কুল অ্যাটেন্ডেন্স পদ্ধতির ব্যবহার। শতভাগ উপস্থিতির পাশাপাশি নিশ্চিত করবে নিরাপত্তাও। আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর রাজধানীর পার্শ্ববর্তী জেলা নরসিংদীর চিত্র ব্যতিক্রম নয়। নির্বাচন কমিশনে পৌরসভা নির্বাচনে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম লেখা চিঠিটি পৌঁছে দেন এই 3টি দলের প্রতিনিধিরা। আওয়ামী লীগের পক্ষে চিঠি জমা দেন নির্বাচন সমন্বয় ও পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল করিম কাউসার। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। তিনি জানান, দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রত্যয়নকারী হিসেবে স্বাক্ষর করবেন। জাতীয় পার্টির 3 সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু। দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নাম প্রত্যয়নকারী হিসেবে তিনি উল্লেখ করেন। আজ কর্মদিবস না থাকায় প্রধান নির্বাচন কমিশনের কাছে দেয়া চিঠিগুলো নির্বাচন কমিশনের উপসচিবের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পৌর নির্বাচনে মেয়র পদে জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, ওনার স্বাক্ষরে মনোনয়নপত্র প্রদান করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পৌরসভা মেয়র পদে প্রার্থী মনোনয়ন প্রদানের জন্য আমাদের দলের যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ শাহজাহান সাহেবকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা প্রদান করেছেন। এই সংক্রান্ত একটি পত্র আমাদের নেত্রীর স্বাক্ষরে রিটার্নিং অফিসারদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের নেত্রীর চিঠির অনুলিপি আছে প্রধান নির্বাচন কমিশনারকে দেওয়ার জন্য। সেই অনুলিপি দেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছিলাম। আগামীকাল আমাদের সারা দেশ থেকে প্রত্যেকটা পৌরসভা থেকে আমাদের ক্যান্ডিডেট আসবে। আগামীকাল আমাদের সাক্ষাৎকার অনুষ্ঠান হবে। সেই সাক্ষাৎকারে বিচার বিবেচনা করে পার্টির মাননীয় চেয়ারম্যান তাদের নমিনেশন। সকাল থেকে আছে, উপসচিব আছে, সিনিয়র সহকারী সচিব আছে, আমরা এটিআইতে ছিলাম, আমরা প্রশিক্ষণে, এখন এখানে আমরা আছি এবং আজকে বিকাল পর্যন্ত সকলে থাকবে আমাদের।
দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। সেখানকার বর্তমান অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। আসাদ, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আজ ছুটির দিনেও কিন্তু বেশ জমজমাটি এই নির্বাচন কমিশন। সকাল থেকে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলরা এসেছে নির্বাচন কমিশনে। সকাল থেকে আমরা যেটা দেখছিলাম যে প্রথমে বিএনপি, পরে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জাসদ সহ মোট 5টি দল এই নির্বাচন কমিশনে এসেছিলেন এবং তারা আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যেদিনকে তফসিল ঘোষণা করা হয় সেদিনকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে দলের প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে কার স্বাক্ষরিত মনোনয়ন পত্র আসলে যারা দলের মনোনীত প্রার্থী থাকবেন তারা জমা দিবেন। অর্থাৎ যে মনোনয়ন পত্রটি আসলে নির্বাচন কমিশনে প্রার্থীরা জমা দিবেন তখন সে কোন দল থেকে নির্বাচিত হয়েছে সেই দলের একটি স্বাক্ষরিত, দলের পক্ষ থেকে স্বাক্ষরিত একটি পত্র সংযুক্ত করা হবে এবং সেই পত্রে কার স্বাক্ষর থাকবে এই মর্মে একটি চিঠি যেন আসলে সবগুলো যে 236টি পৌরসভায় নির্বাচন হচ্ছে সেই 236টি পৌরসভায় দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলোর প্রতি। এবং পাশাপাশি এই যেমনটি বলা হয়েছিল যে এই কাগজের একটি অনুলিপি যেন নির্বাচন কমিশনেও জমা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় সকালবেলা আমরা দেখেছিলাম যখন বিএনপি এসেছিল তারা জানিয়েছেন তাদের দলের পক্ষ থেকে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে তারা মনোনীত করছে। এবং কিছুক্ষণ পরেই আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা জানতে পারলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে এসেছিলেন রিয়াজুল কবির কাউসার, যিনি আসলে দলের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং তিনি এসে যে কাগজটিতে জমা দিলেন এবং তিনি আমাদের পরে জানালেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে দলের সভানেত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসলে সেই মনোনয়নপত্রে, দলীয় মনোনয়নপত্র যে দেওয়া হবে সেই দলীয় মনোনয়নপত্রে তার স্বাক্ষর থাকবে। এছাড়া জাতীয় পার্টির পক্ষ থেকেও যেটা বলা হয়েছে দলের প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ তিনি আসলে মনোনয়নপত্রে তার স্বাক্ষর করবেন। এছাড়া জাসদ এবং ইসলামী আন্দোলনও এসেছিলেন এবং সবাই তার চিঠিতে কিন্তু জানিয়ে দিয়েছেন যে তাদের দলের পক্ষ থেকে আসলে কে মনোনয়নপত্রে স্বাক্ষর করবেন। এছাড়া আমরা যখন গতকালকে আমরা দেখেছিলাম যে বিএনপির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে তারা নির্বাচনের তারিখটি 15 দিন পিছিয়ে নেওয়ার আবেদন করেছিল। আমরা বিএনপির প্রতিনিধি দলের কাছে সে বিষয়ে জানতে চেয়েছিলাম, তবে সে বিষয়ে তারা আসলে খোলাসা করে তেমন কিছু বলেননি। তারা বলেছেন যে আসলে এই বিষয়টি দলের উপরের লেভেলের নেতারা আরো ভালো বলতে পারবেন এবং তারাই এই বিষয়ে কথা বলবেন। এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যখন কথা বলি আমরা সকাল থেকে আরেকটি বিষয় জানতে পেরেছিলাম যে গতকালকে আওয়ামী লীগের যে কার্যনির্বাহী কমিটির যে একটি সভা হয়েছিল সেখানে একটি বিষয় উঠেছিল। আওয়ামী লীগের সংসদ সদস্যরা তারা যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে একটি কথা বলা হয়েছিল বা বিধিতে একটি বিষয় চূড়ান্ত করা হয়েছে যে দলের পক্ষ থেকে মনোনয়ন দিলেও দলীয় এমপি মন্ত্রী সহ সরকারি সুবিধাভোগী অনেকদেরই নাম এখানে নাম উচ্চারণ করে বলা হয়েছে, বড় লিখিত দেওয়া হয়েছে যে তারা আসলে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না। তো সেক্ষেত্রে দলীয় এমপিরা আসলে হয়তো বা আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রতিনিধি এসেছিলেন তিনি আমাদের জানিয়েছেন যে দলের পক্ষ থেকে বলা হতে পারে যে আগামীকালকে সংসদীয় প্রতিনিধি একটি দল নির্বাচন কমিশনে আসতে পারে এবং তারা এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে আসতে পারেন যে যাতে মন্ত্রী এমপিরা নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। তো এই আজকের মতো আসলে পরে আমরা কথা বললাম নির্বাচন কমিশনের মোখলিসুর রহমান উপসচিব, ওনার সঙ্গে উনিও আমাদেরকে নিশ্চিত করেছেন আজকে পাঁচটি দল রাজনৈতিক দল তাদের জমা দিয়েছেন এবং বাকি কেউ আসতে চাইলেও 5টা পর্যন্ত, যদিও ছুটির দিন তারপরেও 5টা পর্যন্ত নির্বাচন কমিশন খোলা থাকবে। 5টা পর্যন্ত যে কোনো দর্শক, নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সারা দেশে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন কুমিল্লার 6টি পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিএনপি নেতারা প্রশ্ন তুললেও আওয়ামী লীগ বলছে এতে সাংগঠনিকভাবে শক্তিশালী হবে তৃণমূল। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বাহার রায়হানের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
তফসিল ঘোষণার পরই কুমিল্লার 6টি পৌরসভায় শুরু হয়েছে নির্বাচনের উৎসব। সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা সংবলিত পোস্টার ব্যানারে ছেয়ে গেছে এলাকার প্রতিটি অলিগলি। আর দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে ক্ষমতাসীন দলের সম্ভাব্য মেয়র প্রার্থীরা। তাদের পাশাপাশি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরাও। তবে দলীয় ব্যানারে মেয়র নির্বাচনের সিদ্ধান্তে ভোটারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের মেয়র এমন হবে যাতে ইনি গরিব দুঃখী সবার কথা শোনেন, এলাকায় যাতে কোনো গন্ডগোল না আসে। দলীয় প্রতীকে নির্বাচনটা হবে মেয়র, এই জন্য সবচেয়ে বেশি আনন্দ এবার। এদিকে এ পদ্ধতির নির্বাচনের কারণে দলের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে মনে করছে আওয়ামী লীগ। আর ক্ষমতার প্রভাব বিস্তারের আশঙ্কা করছে বিএনপির নেতারা। হাইব্রিড নেতারা যাতে প্রভাব না পড়ে সেই ব্যবস্থা করেছেন গভর্নমেন্ট। কাজে আমরা নির্বাচন সুন্দর হবে, সুষ্ঠু হবে। দলীয়ভাবে নির্বাচন দিয়ে আবারও তারা বাকশাল প্রতিষ্ঠার পায়তারা করছে। আমাদের নেতা কর্মীদের আপনারা জানেন ইলেকশন সামনে, নেতা কর্মীদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে। তবে নির্বাচন নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারে সেই বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে যথাসময়ে যখন যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেই প্রস্তুতি গ্রহণ করব। আগামী 30 ডিসেম্বর জেলার লাকসাম, চান্দিনা, হোমনা, দাউদকান্দি, 14 গ্রাম ও বরুড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে রাজধানীর পার্শ্ববর্তী জেলা নরসিংদীর চিত্র ব্যতিক্রম নয়। মনোনয়ন চূড়ান্ত না হওয়ায় এখানকার মেয়র পদপ্রার্থীদের জনসংযোগ তেমনভাবে শুরু না হলেও ভোটারদের আশীর্বাদ নিতে শুরু করেছেন কাউন্সিলর প্রার্থীরা। দীর্ঘদিন পর নির্বাচনী এই আমেজ উপভোগ করছেন ভোটাররাও। তবে দলীয় ভিত্তিতে হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় রয়েছেন কেউ কেউ। এ অবস্থায় ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এ চিত্রই যেন বলে দিচ্ছে নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই, কেননা নির্বাচন ছাড়া রাজনৈতিক নেতাদের মাঠে নামার এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে নিজের অবস্থানকে জানান দিতে তৎপর রয়েছেন কাউন্সিলর প্রার্থীরা। প্রার্থিতা চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে তারা জনসংযোগ করছেন এলাকার মোড়ে মোড়ে। সমাজে কর্মকাণ্ড করি কিন্তু এতটুকু বড় হয়েছি, জনগণের মাঝে কিন্তু আমি কিন্তু থাকতে চাই, জনগণের ভালোবাসা নিয়ে থাকতে চাই। তবে দলীয় সমর্থন চূড়ান্ত না হয় নির্বাচনী প্রচারণায় কিছুটা কম দেখা যাচ্ছে মেয়র পদপ্রার্থীদের। এর মাঝেও গণসংযোগের মাধ্যমে নিজের জনপ্রিয়তার জানান দিয়ে দলের নজর কাড়ার চেষ্টা করছেন কেউ কেউ। দলের নেতাকর্মীরা, বেশিরভাগ নেতাকর্মীরা যাকে চায় এবং নরসিংদীর বেশিরভাগ সংখ্যক জনগণ যাকে চায় তাকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে আমার দল, এটা আমার প্রত্যাশা। আমার সকল কাজ থাকবে মঙ্গলের, উন্নয়নের এবং মানব কল্যাণে। এর যে সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা আছি। নির্বাচনে আমরা ভালোভাবে করতে পারি, আমরা লেভেল প্লেইং ফিল্ডের জন্য ভালো থাকে, সেটাই আমরা সরকারের কাছে চাবো ইনশাআল্লাহ। দীর্ঘ বিরতির পর হঠাৎ এই নির্বাচনী আমেজ উপভোগ করছেন ভোটাররাও। পুরোদমে প্রচার প্রচারণা শুরু না হলেও ভোট দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। কেমন ভালো লোক কি কাজ করে দেশে, কি এলাকা কেমন ভালো মন্দ কাজ করে তা দেখতে হইব। যারা দেশের উপকার করে, দশের উপকার করে, যারা মানুষের জন্য বিপদ আপদে এগিয়ে আসে, তাদেরকে আমরা ভোট দিব, তাদেরকে উৎসাহ দিব, আমরা নিজেরাও ভোট দিব। এদিকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকারের এই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন ভোটারদের কেউ কেউ। আগামী 30 ডিসেম্বর প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া 236টি পৌরসভার মধ্যে নরসিংদী রয়েছে 3টি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে নরসিংদীতে রয়েছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। সেখানকার নির্বাচনের প্রস্তুতির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, আসাদ, নির্বাচনের উত্তাপ কিন্তু এখনো পুরোপুরি ছড়াতে শুরু করেনি নরসিংদীতে। এখানকার সম্ভাব্য কাউন্সিলর এবং মেয়র পদপ্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সবাই তাকিয়ে আছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে। তারা বলছেন কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্তে আসলেই তারা আসলে জনসংযোগে নামবেন। তারপরও বিচ্ছিন্নভাবে কিন্তু জনসংযোগ করছেন না তা নয়। আমরা আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে বিচ্ছিন্নভাবে জনসংযোগ করতে দেখেছি, কিন্তু বিএনপির সম্ভাব্য প্রার্থীরা যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা মাঠে নেই বললেই চলে। এছাড়া আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি আসাদ, যে প্রার্থীরা মাঠে না থাকলেও কিন্তু জনমনে উৎসবের আমেজ বিরাজ করছে। নির্বাচনের যে উৎসব, দীর্ঘদিন পর পৌর নির্বাচন হচ্ছে, এ কারণে জনগণ কিন্তু বেশ উৎফুল্লভাবে আমাদের সাথে কথা বলেছেন, বেশ আলোচনা মুখর তাদেরকে দেখা গেছে। আমরা যখন তাদের সাথে কথা বলি তারা আমাদেরকে জানিয়েছেন যে
আসলে দলীয় প্রতীকে বা যেভাবেই নির্বাচন হোক না কেন বা যে প্রতীকেই নির্বাচন হোক না কেন তারা আসলে পছন্দের প্রার্থীকে বেছে নেবেন। তারা এই জানিয়েছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সে জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়েছেন। তারা জানিয়েছেন যে যাদেরকে ডাকলে পাশে পাওয়া যায় এমন প্রার্থীকে তারা বেছে নেবেন, সে দলীয় প্রতীকে নির্বাচন করুক বা দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করুক। এছাড়া আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে নরসিংদীতে 6টি পৌরসভার ভেতরে কিন্তু 3টি পৌরসভা নির্বাচন এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 30 ডিসেম্বর, এবং এই 3টি পৌরসভা হল নরসিংদী পৌরসভা, মনোহরদী পৌরসভা এবং মাধবদী পৌরসভা। এই 3টি পৌরসভায় কিন্তু বিপুল সংখ্যক ভোটার রয়েছে। যদি এই পৌরসভাগুলোর ভোটার সংখ্যা আপনাকে জানিয়ে রাখতে চাই তাহলে জানাতে হয় যে নরসিংদী পৌরসভায় কিন্তু 87,021 জন ভোটার রয়েছেন, মনোহরদী পৌরসভায় রয়েছেন 12,070 জন এবং মাধবদী পৌরসভায় রয়েছে 27,701 জন ভোটার। এই যে 3টি পৌরসভায় এত বিপুল সংখ্যক ভোটার যাতে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যাপারে কিন্তু স্থানীয় যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেখানে আমরা কথা বলেছি মুঠোফোনে। তো তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে সার্বিক প্রস্তুতি নিচ্ছেন এবং নিয়েছেন যাতে এই ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে এখনো এই নরসিংদীতে কিন্তু নির্বাচনের মাঠ জমে ওঠেনি। হয়তো মনোনয়নপত্র যাচাই বাছাই এবং তারপরেই কিন্তু আসলে প্রত্যাহারের পরই মূল যে নির্বাচনের উৎসব সেই উৎসব শুরু হতে যাচ্ছে। আসাদ। ধন্যবাদ মামুন জানাচ্ছিলেন নরসিংদী থেকে সেখানকার নির্বাচনী খবরাখবর। বগুড়ার শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিতে নিহতের ঘটনা তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও 3 জনকে আটক করেছে র্যাব। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে শিয়ান মসজিদে হামলার পর আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। তবে অতিরিক্ত নিরাপত্তা দিতে ঘটনাস্থল ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় আল হোসেন মসজিদে মাগরিবের নামাজ পড়ার সময় মুসল্লিদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন সহ 4 জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু হয়। আমার কাছে মনে হয় যে মসজিদের সেই আক্রমণটা ছিল খুবই স্বল্প সময়ের, হয়তো সর্বোচ্চ 2 মিনিটের একটি অপারেশন। তারা অপারেশনটা করে খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং গুলির খোসা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এটি .22 বোরের রিভলভার ইউজ করা হয়েছিল। আমরা যে 2 জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করেছি, তাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সন্তোষজনক কোনো জিজ্ঞাসাবাদের মাধ্যমে সন্তোষজনক কোনো অগ্রগতি এখন পর্যন্ত আমরা করতে পারি নাই। বাট আমাদের জিজ্ঞাসাবাদ চলছে এই বিষয় সহ আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা তদন্ত করতেছি। এদিকে দিনাজপুর ও খুলনায় ধর্মযাজকদের হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিনাজপুরে বীরগঞ্জের ক্যাথলিক চার্চের ফাদার কার্সকে IS এর বরাত দিয়ে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার পর শহরের গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তল্লাশির পরেই সবাইকে গির্জায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে খুলনায় 2 খ্রিস্টান ধর্মযাজককে হত্যার হুমকির পর মহানগরীর 35টি গির্জার ভেতরে ও বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া 2 ধর্মযাজকের বাসভবন এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দ্রুতই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। বিষয়টি উদ্ঘাটনের জন্য আমাদের অনুসন্ধান প্রক্রিয়া জোরালোভাবে অব্যাহত রেখেছি আমরা, এবং সাথে সাথে এই গির্জা সহ খুলনা মহানগরীর সকল গির্জাতে পুলিশি তৎপরতা আমরা জোরদার করেছি পোশাকে এবং সাদা পোশাকে। শিয়া মসজিদে হামলার ঘটনায় মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কৌশলগত দুর্বলতা ছিল বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার। সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এ সময় তিনি শিয়া মসজিদ সহ এ ধরনের ঘটনা পরিকল্পিত বলেও মন্তব্য করেন। সুপরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের ভিতরে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে, শিয়া সম্প্রদায় যারা একেবারে নিরীহ অনুল্লেখিত, যেটাকে ইনসিগনিফিক্যান্ট বলা যায়, তাদের উপর আক্রমণ চালাচ্ছে। যদি আমাদের গোয়েন্দা নেটওয়ার্ক যদি সেইভাবে জনগণের মধ্যে সেইভাবে সুপ্রতিষ্ঠিত থাকতো এবং বিস্তৃত থাকতো, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা মাত্রা অনেক বা সংখ্যা অনেক কমে যেত।
বাংলাদেশে আইএসের কোনো কার্যকলাপ নেই। দেশকে অকার্যকর করার জন্যই আইএসের নাম ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদের অস্তিত্বের কথা বলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। আপনারা উপলব্ধি করতে পারবেন না বাংলাদেশ থেকে কিভাবে ষড়যন্ত্র করছে। ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল বাংলাদেশে, যারা বিভিন্ন দেশের জঙ্গিদের জন্ম দেয়, আইএসের জন্মদাতা কারা? আমেরিকা। এই জঙ্গিদের মূল জন্মদাতা আমেরিকা জানে নাকি আমাদেরকে সপ্তম নৌবহর পাঠিয়েছিল ৭১ সালে মুক্তিযুদ্ধের সময়। এরাই সমস্ত জঙ্গিদের জন্মদাতা। আজকে বিভিন্ন দেশে যারা জন্ম দিচ্ছে তারা বিভিন্ন দেশে তারা এখন মার খাচ্ছে। আজকে বলে এরা যে জঙ্গিবাদের দমনের বাংলাদেশের সাথে আমরা আছি, এরা নতুন ষড়যন্ত্র করছে বাংলাদেশটাকে যাতে আবার জঙ্গি রাষ্ট্র বানিয়ে বাংলাদেশে আবার কোন রকম প্রবেশ করতে পারে। কোনো একটা ঘটনা ঘটিয়ে 5 মিনিটের মধ্যে মিডল ইস্ট থেকে একটা বার্তা চলে যায় আমেরিকায়, সেই আমেরিকায় সাইট নামক আরেক বার্তার মাধ্যমে বলে এটা আইএস। আইএসের কোনো এখানে সংগঠন নেই, আইএসের কোনো এখানে কার্যকলাপ নেই, কিন্তু বলছে আইএস। আইএসের নাম দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবে এবং বিভেদের সুযোগ নিয়ে আজকে আমাদেরকে অকার্যকর করবে। নাশকতার পরিকল্পনার সময় ককটেল ও জিহাদি বইসহ শিবিরের 6 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাতে অভিযান চালিয়ে রাজধানীর আরামবাগ থেকে শিবিরের মতিঝিল থানা সভাপতি ও পল্টন থানা সাধারণ সম্পাদক সহ মোট 6 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা জিহাদি বই, শিবিরের সদস্য ফর্ম ও 11টি তাজা ককটেল জব্দ করে পুলিশ। দুপুরের সময় আরো থাকছে যুক্তরাষ্ট্র থেকে আনা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান এখন চট্টগ্রামের নৌঘাটিতে। অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হবার পর যুক্ত হবে নৌবাহিনীর বহরে। নিরাপদ ও পরিচ্ছন্ন বাংলাদেশ নিশ্চিত করার দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বৈশ্বিক গণপদযাত্রা। পদযাত্রায় বিশ্বব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলা যুদ্ধের মতো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। পৃথিবীতে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় জলবায়ু পরিবর্তন। আর এই ক্ষেত্রে এই পরিবর্তনে বাংলাদেশের তেমন কোনো ভূমিকা না থাকলেও ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এদেশের অবস্থান বেশ সামনের দিকেই। তাই আগামী 30শে নভেম্বর প্যারিসে শুরু হওয়া জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজন করা হয় এই গণপদযাত্রার। সন্ত্রাস জঙ্গিবাদ নিয়ে তো অবশ্যই কাজ করতে হবে এবং আমরা কেউ সেটা চাই না, সেটার আমরা অবশ্যই চাই যে নির্মূল হোক। জলবায়ু পরিবর্তনজনিত যে বিপর্যয় মানুষের জীবনে এসেছে সেখানেও নিরাপত্তার প্রশ্ন আছে। শিল্পায়নের ফলে তারা গ্যাস উৎপাদন করছে, সেই গ্যাসের ফলে এখন জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার শিকার আমরা। কাজে আমাদের এই সংগ্রাম, এই আন্দোলন এক অর্থে রাজনৈতিক, এক অর্থে অর্থনৈতিক, এক অর্থে পরিবেশগত সকল বিষয়। বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের বাইরেও এখানে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জলবায়ুর কারণে বাংলাদেশের অস্তিত্ব সংকটের জন্য কাজ করার প্রত্যয় জানান তারাও। আমরা স্টুডেন্ট হিসেবে আমরা ভবিষ্যতের প্রজন্ম, এই জন্য আমরা আজকে এসেছি সবাইকে জানাতে যে আমাদের পরিবেশ রক্ষা করা উচিত। সুন্দরবন বিনাশী কর্মকাণ্ড বন্ধ করতে হবে, বাংলাদেশকে ঋণ নয় ক্ষতিপূরণ দিতে হবে। বাংলাদেশের এই যে গ্লোবালাইজেশনটা অনেক আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, আমরা চাই সরকার পদক্ষেপ নেয়। বর্ণাঢ্য এই পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে রাজধানীর গুলশান লেক। দখলমুক্ত করতে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা মানছেন না কেউ। পরিবেশবিদরা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতা আর নজরদারির অভাবেই লেকের এই বেহাল দশা। আর কর্তৃপক্ষ বলছে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করেও লোকবলের অভাবে দখলমুক্ত রাখা যাচ্ছে না লেক। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। লেকের জায়গা দখল করে গড়ে ওঠা নার্সারির মধ্যেই ঝুলছে লেক দখলমুক্ত করার আইনি নোটিশ। 2009 সালে উচ্চ আদালত গুলশান লেকের জায়গা দখল করে গড়ে ওঠা যে কোনো ধরনের স্থাপনা উচ্ছেদ করার নির্দেশনা জারি করলেও কে শুনছে কার কথা।
কোথাও বাঁশের খুঁটির উপর টিনের ঘর, আবার কোথাও বহুতল ভবন। এভাবেই দিন দিন বেদখল হয়ে যাচ্ছে গুলশান এলাকার প্রাণখ্যাত এই লেক। সবাই ড্রেনেজ সিস্টেমটা এই লেকের মধ্যে ফেলছে। শুধু লেক না, পুরো দেশটাই তো যাদের ক্ষমতা আছে তারা দখল করে নিচ্ছে। ইচ্ছেগুলো তো সবাই সরকার সমাধান করতে পারে, করে না। শুধু কি দখল, দেখভালের অভাবে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে লেকটি। যেখানে জলজ প্রাণী বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে 5 মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন, সেখানে আছে মাত্র 0.4 মিলিগ্রামেরও কম। পরিবেশবিদদের মতে এই মুহূর্তে লেকটির জন্য সবচেয়ে বড় হুমকি শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ও কেমিক্যাল। লেকগুলা উন্নয়নের জন্য শত শত কোটি টাকা খরচ হলেও এখন পর্যন্ত দখলটা অব্যাহত রয়েছে। কাগজে কলমে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, বাস্তবে দূষণের নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপই ওই অর্থে কার্যকর হয় নাই। কর্তৃপক্ষ বলছেন জনবলের অভাবে উচ্ছেদ করেও দখলমুক্ত রাখা যাচ্ছে না লেকটি। আরও জানালেন প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে হাতিরঝিলের আদলে লেকটিকে সাজাতে নেওয়া হচ্ছে বিশদ পরিকল্পনা। উচ্ছেদ করলে যে অর্থ ব্যয় হয়, ঝামেলা হয়, পরে দেখা যায় যে রাতারাতি আবার আমরা প্রকল্প নিয়েছি, হাতিরঝিল প্রকল্পের সঙ্গে লেকের সঙ্গে সমন্বিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে দখলমুক্ত হবে লেকটি, ফিরে পাবে তার প্রাণ। অভিজাত এলাকা গুলশান বনানীর এই লেকটির এখন আর নেই আভিজাত্য। দখল আর দূষণে নামে মাত্র টিকে আছে এই লেকটি। লেকের পানির যে অবস্থা, তাতে জলজ প্রাণী বসবাস তো দূরে থাক, দুর্গন্ধে লেকের পাশ দিয়ে সাধারণ মানুষের হাঁটা দায়। তাই সংশ্লিষ্টরা বলছেন ঢাকা শহরের পরিবেশ রক্ষায় এখনো সময় আছে গুরুত্বপূর্ণ এই লেকটিকে ঢেলে সাজানোর। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী অঞ্চলে আদিবাসীদের ভাগ্য উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে বিভিন্ন এনজিও, তবে তাতেও ভাগ্যের পরিবর্তন হয়নি তাদের। আদিবাসী অধ্যুষিত গ্রামবাসীর অভিযোগ, উন্নয়ন কর্মীরা আদিবাসীদের উন্নয়নে তেমন কিছুই করছে না। অবশ্য আদিবাসী নেতা সহ এনজিও কর্মীরা অভিযোগ মানতে নারাজ। বিশেষজ্ঞরা বলছেন আদিবাসীদের নিজেদের গ্রাম সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। হাবিবুর রহমান পাপুর ছবিতে রকিবুল হাসানের রিপোর্ট। আদিবাসী এই রাখাল ছেলের বাঁশিতে উচ্ছ্বাস না বেদনার সুর। যতটা মিষ্টতা, ঠিক তার উল্টো চিত্র তাদের গায়ে। কৃষি শ্রম বাদে হতদরিদ্র আদিবাসীদের অধিকাংশেরই অলস সময় কাটে। 25 বছর ধরে এ অঞ্চলে তাদের রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করলেও তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। অনেক নেতারা আছে, হয়তো রিলিফ সরকার থেকে দেয়, রিলিফ কার্ড দেয়, যারা নেই ওরা 3-4টা করে একবারে নেই। এখন খালি কোনো রকম করে দিনটা চালাচ্ছে। আদিবাসীর মধ্যে যেসব সংগঠনগুলো কাজ করে এগুলো সেই রকম কাজ করে না। তবে এ অঞ্চলে বাঙালি ও আদিবাসী নেতা সহ এনজিও কর্মীরা অভিযোগ অস্বীকার করেছে। এটা তাদের একটা ভুল ধারণা, তার কারণ আমাদের দলের কিন্তু আদিবাসীরাও কিন্তু নেতা আছে। আমাদের সাথে সম্পর্ক রেখে কিভাবে কাজ করবে সেই বিষয়ে তারা যদি আমাদের সাথে আলোচনা করে, অবশ্যই আমাদের উন্নয়ন অনেক আগাবে। আদিবাসী পরিষদের তো নিজে অর্থ নাই, নিজে অর্থের সম্মতি দিতে পারি না। আর সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন আদিবাসীদের কার্যক্রমে এনজিও কর্মীদের আরো সচেষ্ট হতে হবে। সরাসরি ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে না, তারা বিদেশি ডোনারদের কাছ থেকে যা আর্থিক সহায়তা পেলে হয়তো সামাজিক প্রোগ্রাম বা কিছু অর্থনৈতিক প্রোগ্রাম তারা করে। তো এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে 2-1টা হয়তো ভালো। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন আদিবাসীদের সামাজিক দুরবস্থা পরিবর্তনে তাদের গ্রাম সংগঠনগুলোকে আরো শক্তিশালী করতে হবে। তাদের কার্যক্রমকে মূলত সেমিনার, আলোচনা এবং কিছু সমাবেশের মধ্যে সীমাবদ্ধ করছেন। তাদের প্রচলিত গ্রাম সংগঠন আছে, সেই সংগঠনকে শক্তিশালী করা তাদের উচিত ছিল। রাজশাহীতে আদিবাসীদের ভাগ্য উন্নয়নে কাজ করছে 10টি বেসরকারি সংগঠন ও 4টি রাজনৈতিক সংগঠন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সরকারের সদিচ্ছার অভাবে দীর্ঘ 18 বছরেও পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন বিশিষ্টজনরা। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা অভিযোগ করেন, চুক্তির অনেক মৌলিক বিষয় বাস্তবায়ন বাকি রেখে সরকার চুক্তিবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকার একদিকে চুক্তির মৌলিক বিষয়গুলো বছর পর বছর ধরে অবাস্তবায়িত অবস্থায় রেখে দিয়েছে, অন্যদিকে চুক্তি বাস্তবায়নে দোহাই দিয়ে চুক্তি বিরোধী ও যুগ্ম স্বার্থ পরিপন্থী
কার্যক্রম অব্যাহতভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। এটা জাতীয় সমস্যা বিদায় এটা জাতীয় পর্যায়ে একটা আন্দোলন হওয়া উচিত। কি কারণে শান্তি চুক্তি বাস্তবায়নের দেরি হচ্ছে সেই ব্যাপারে সরকারের দিক থেকে সুস্পষ্ট ব্যাখ্যা থাকা দরকার। শুধু পাহাড়ে নয়, গোটা দেশের আদিবাসীদের মধ্যে, গোটা দেশের জনগণের কাছে আজকে তারা অ্যাপিল করেছেন সকল রাজনৈতিক সংগঠন এবং নাগরিক সমাজের কাছে। আমি আপনাদেরকে মনে করি, আমি বলতে চাই, এই দায়িত্ব এখন আমাদেরকে নিতে হবে। প্রথমবারের মতো চট্টগ্রামের জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ে বসানো হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল অ্যাটেন্ডেন্স প্রযুক্তি। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ এবং বের হওয়ার যাবতীয় তথ্য তাৎক্ষণিকভাবে SMS এর মাধ্যমে চলে যাবে অভিভাবকদের মোবাইল ফোনে। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। শিক্ষার্থীরা স্কুলে আসলে নানা ধরনের শঙ্কায় থাকেন অভিভাবকরা। ঠিকমতো ক্লাস কিংবা পড়াশোনা করছে কিনা তা নিয়ে তাদের থাকে দুশ্চিন্তা। আর এই শঙ্কা কাটাতে ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল অ্যাটেন্ডেন্স প্রযুক্তির ব্যবহার শুরু করেছে চট্টগ্রামের জামাল খান কুসুম কুমারী বালিকা বিদ্যালয়। শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ কিংবা বের হওয়ার সময় ফিঙ্গারপ্রিন্টে আঙ্গুলে চাপ দিলেই SMS অ্যালার্ট সার্ভিস সফটওয়্যারের মাধ্যমে সব তথ্য জানতে পারবেন অভিভাবকরা। এছাড়া বিদ্যালয়ের ফলাফল প্রকাশের খবরও পাওয়া যাবে মেসেজের মাধ্যমে। এখনকার বাচ্চারা তো স্বাভাবিকভাবে এই বয়সের বাচ্চারা একটু দুষ্টামিতে থাকে, তো যখন ওনারা এই SMS-টা পান তখন মনে করেন যে না ঠিক আছে স্কুলে পৌঁছেছে। বেরোয়ার সময়ও একই সুবিধাটা পাচ্ছে তারা। আর প্রযুক্তির উৎকর্ষতা এমন একটি উদ্যোগে অনেকটাই চিন্তামুক্ত শিক্ষার্থীদের স্বজনরা। আমার মেয়ে যে মানে স্কুলে পৌঁছছে বা বাসায় চলে যাচ্ছে, মেসেজটা যাচ্ছে, মানে এটা একটা টেনশন মুক্ত না। যখন স্কুল ছুটি হবে তখনই ওখানে মেসেজটা যায়, আপনার মেয়ে এখন ছুটি হয়েছে, আপনার তো আমরা তো যত সময় মেয়ে পেয়ে যাই। আগামীতে নগরীর আরো বেশ কয়েকটি বিদ্যালয়কে এই ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির আওতায় আনা হবে বলে জানালেন এই প্রকল্পের উদ্যোক্তা। এই পদ্ধতির মাধ্যমে রেজাল্ট শিটটা সাথে সাথে অভিভাবকের কাছে চলে যাবে। আগামী মাসের মধ্যে আমরা আরো 2-1টি স্কুলে এই পদ্ধতি চালু করতে যাব। W3 এক্সপ্লোরার বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান এই কাজটির বাস্তবায়ন করে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় একটা সময় বাল্যবিয়ের প্রচলন ছিল ব্যাপক হারে। স্থানীয়ভাবে জনমত গড়ে তোলার মাধ্যমে এই প্রবণতা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে উপজেলার সরকারি কর্মকর্তারা। এক্ষেত্রে গ্রামীণ সমাজ অবকাঠামো উন্নয়নে জাইকার কাইজেন প্রকল্প শক্তিশালী ভূমিকা পালন করেছে। খুব শিগগিরই এই উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা। ফরিদপুর ঘুরে এসে নুরুল আলম নয়নের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রুদ্র। উপজেলার এমকেডাঙ্গি গ্রামের অধিকাংশ পরিবারই কম বেশি সচ্ছল। বখাটেদের উৎপাত খুব একটা নেই, তারপরও বাল্যবিয়ে। আর এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে কাইজেন ধারণা থেকে গ্রামবাসীদের একত্রে ডেকে সভার আয়োজন করে সবার সঙ্গে পরামর্শ করেন উপজেলা কর্মকর্তারা। তেমনি এক সভায় উপস্থিত থেকে জানা গেল এই গ্রামের অধিকাংশ পরিবারের একাধিক ব্যক্তি প্রবাসী, যারা দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসতে গেলেই পাত্রী হিসেবে পছন্দ করছেন স্কুল পড়ুয়া ছাত্রীদের। মেয়ের সুখের কথা বিবেচনা করে পরিবারের লোকজন রাজি হয়ে যান কোনো কিছু না ভেবেই। মেয়ে তো আমি বিয়ে দেওয়ার রাজি ছিলাম না, কিন্তু ওর আব্বাই বিয়ে দেওয়া লাগছে, এই জন্য আমার হাতে হেরাতে দ্বন্দ্ব। মেট্রিক পাস করলে বিয়ে দিয়ে দিবেন? এখন মেট্রিক পাস করালে বোঝা যাবে রেজাল্টে। আমারও 2টা ছেলে হয়েছে, 2টা ছেলেই মনে করেন পুষ্টির অভাব আছে, ছোট সময় হয়েছে, তাই ওই হিসেবে ওইভাবেই আমি সবাইকে বলি আমার মতো এরকম কারো বাচ্চা অসুস্থ না হোক। মহিলা বিষয়ক কর্মকর্তা জানান প্রতিনিয়ত গ্রামবাসী সচেতন হচ্ছেন। দরিদ্র পরিবারে কেউ বাল্য বিবাহ দিচ্ছে, কিন্তু বিবাহটা করছে ধনী পরিবারের ছেলেরা। বিয়ে যখন দিতে যাচ্ছে তখন তারা ঠিকই খরচ করছে, এবং এই খরচটা হচ্ছে বাল্য বিবাহের ক্ষেত্রে উৎসাহ ব্যঞ্জক। মানুষের মেধাগত সচ্ছলতা কম আছে, মানুষ বুঝতে পারছে না। আরেক কর্মকর্তা জানান বাল্য বিয়ে রোধে অনেক ক্ষেত্রে তারা আইনি পদক্ষেপও নিয়ে থাকেন। তার মতে চাইলেই সুপরিবর্তন সম্ভব। কাইজেনটা আসলে এটা কনসেপ্টটা কাজটাকে সিম্পলিফাই করা। 8টা উপজেলার 8টা ইউনিয়নকে প্রায়োরিটির ভিত্তিতে আমরা পুরো আমাদের
লক্ষ্যটা অ্যাচিভ করব। এটাই হলো আমাদের কাইজেনের মূল। আমরা এখন স্ট্রাগলিং পর্যায়ে আছি, আমরা কাজ করে যাচ্ছি, সুদূর ভবিষ্যতে আমরা একটা ভালো ফলাফল আশা করব। কিশোরীকে বিয়ে দেওয়া যাবে না। উপজেলা কর্মকর্তারা জানান 2007 সাল থেকে জাইকার কারিগরি সহযোগিতায় বিপিএটিসি আইপিএস টিকিউএম প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্প বাস্তবায়নে জাপানি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ হিসেবে কাইজেনের ভূমিকা অন্যতম। উপজেলার প্রায় 68,000 মানুষকে এই বিষয়ে সচেতন থাকার পরামর্শ অব্যাহত থাকবে বলেও জানান তারা। স্কুলে পাঠাবো। সাইফুল রুদ্র, সময় সংবাদ, চরভদ্রাসন, ফরিদপুর। বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে আনা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান চট্টগ্রামের নৌঘাটিতে পৌঁছেছে। বেলা 11:15টায় চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আক্তার হাবিব জাহাজটি গ্রহণ করেন। গত 11 অক্টোবর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ঘাঁটি আলামেগা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। বিস্তারিত কমলদের রিপোর্টে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে সংগৃহীত যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান চট্টগ্রাম নৌঘাটিতে আসার পর প্রচলিত রীতি অনুযায়ী বরণ করে নেওয়া হয়। এ সময় নৌবাহিনীর বাদক দল রণসঙ্গীত সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে জাহাজটিকে অভিনন্দন জানায়। জাহাজের ওয়েট 3,500 টন এবং জাহাজটি 29 নট গতিবেগে চলতে পারে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই কাটার জাহাজটি 1968 সালের 16 নভেম্বর প্রথম যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড যাত্রা শুরু করে। পরবর্তীতে চলতি বছর 3 ফেব্রুয়ারি এটি ডিকমিশন করে। আর গত 5 মে এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড। জাহাজটি বাংলাদেশ নৌবহরে 9ম ফ্রিগেট স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয়েছে। 115 মিটার দৈর্ঘ্য এবং 13 মিটার প্রস্থের এই জাহাজটি পরিচালনার জন্য 21 জন অফিসার এবং 157 জন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে। নৌবাহিনীর যে শক্তি বৃদ্ধি হবে তাতে আমাদের যে ইজেড আছে ওখানে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসকে নৌবাহিনী আরও ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। সমুদ্র অভিযান জাহাজটি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ জাহাজ। এর আগে যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা হয়েছিল সমুদ্রজ নামে অপর একটি যুদ্ধ জাহাজ। 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দেওয়ার চেষ্টা করছে সরকার। আর এরই অংশ হিসেবে সংগ্রহ করা হচ্ছে বড় বড় যুদ্ধ জাহাজ। আর এই বহরে আগামী বছর যুক্ত হচ্ছে সাবমেরিন। চট্টগ্রাম নৌঘাটি থেকে কমল দে, সময় সংবাদ। সিরীয় সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে রাশিয়া তুরস্ক বাকযুদ্ধ চরমে উঠেছে। জেনে শুনেই রুশ বিমান ধ্বংস করেছে তুরস্ক। পুতিনের এমন বক্তব্যের সমালোচনা করে রুশ সরকার আগুন নিয়ে খেলছে বলে উল্লেখ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এর পরপরই তুরস্কের সঙ্গে ভিসামুক্ত চলাচল চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে দেশটিতে সর্বাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। সিরিয়ায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় প্রথমবারের মতো আলোচনায় আসে তুর্কি সীমান্ত সংলগ্ন অঞ্চলের তুর্কমেন জনগোষ্ঠীর নাম। আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত এই তুর্কমেনরাই প্যারাশুট নিয়ে নেমে আসা এক রুশ পাইলটকে গুলি করে হত্যা করে। এরপর তুর্কমেন অঞ্চলে রাশিয়ার ব্যাপক বিমান হামলা সত্ত্বেও তারা এই অঞ্চল ছেড়ে যেতে রাজি নয়। 600 বছর ধরে এখানে তুর্কি বংশোদ্ভূত জনগোষ্ঠীর বাস। আমরা এখন নিজেদের এই মাটির মানুষই মনে করি। আসাদ সরকার কি করছে বা রাশিয়া কি চাইছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা এখানেই থাকতে চাই। এই তুর্কমেনদের পাশাপাশি শুক্রবার সিরিয়ার ইদলিব, মারাদ, আল নোমান ও লাতাকিয়ায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় রুশ বিমানগুলো। এসব হামলার নিন্দা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, একটি SU-24 বিমান ভূপাতিত করার ঘটনায় রুশ প্রেসিডেন্ট তুরস্কের বিরুদ্ধে যে অবস্থান গ্রহণ করছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় ক্ষমা চাওয়ার রুশ দাবিও নাকচ করেন তিনি। আমরা কোনোভাবেই মস্কোর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না, কিন্তু যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনায় রুশ বাহিনী তুর্কমেনদের ওপর যেভাবে হামলা চালাচ্ছে তাতে মনে হচ্ছে আগুন নিয়ে খেলতে চাইছেন পুতিন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার সের্গেই নারেশকিন বলেছেন, রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় তুরস্কে সামরিক অভিযান চালানোর অধিকার রাখে মস্কো। এর মধ্যেই সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে তারা।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, তুরস্ক যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে না পারে, তবে তাদের নাগরিকদের বিনা ভিসায় রাশিয়া সফরের চুক্তি বাতিল করা হবে। তুরস্ক সিরিয়ায় আইএস ও আল কায়দার সঙ্গে যুক্ত জঙ্গিদের সমর্থন দিয়ে আসছে। আমরা অনেকদিন ধরে বিষয়টি সহ্য করেছি। তবে এবার তারা যদি মধ্যপ্রাচ্য সন্ত্রাস বিরোধী অভিযানে সহায়তা না করে, তবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে লাতাকিয়ায় তুর্কি জনগোষ্ঠীর ওপর রুশ বিমান হামলার প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ সমাবেশ করেছে শত শত মানুষ। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। নারী বিশ্বকাপ টি-20-র বাছাই পর্বের খবর। ব্যাংককে প্রথম ম্যাচে থাইল্যান্ড নারী দলকে ৭৩ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জয়ের মধ্য দিয়ে এ গ্রুপে 2 পয়েন্ট নিয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের আয়েশা রহমান। টস হেরে ব্যাট করতে নেমে 2 ওপেনার আয়েশা ও শারমিনের ব্যাটে ভর করে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। তবে ব্যক্তিগত 12 রান ও দলীয় 38 রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে সাজঘরে ফেরেন শারমিন আক্তার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সফরকারীদের ব্যাটিংয়ের হাল ধরেন শায়লা শারমিন আর ফারজানা হক। তাদের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ওভার শেষে 6 উইকেট হারিয়ে 105 রানের সংগ্রহ পায় জাহানারার দল। দলের হয়ে সর্বোচ্চ 30 রান আসে আয়েশা রহমানের ব্যাট থেকে। ফারজানা অপরাজিত থাকেন 23 রানে। 106 রানের টার্গেটে ব্যাট করতে নেমে জাহানারা ঋতুমণিদের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে থাই নারীরা। চানিদা সুথিউরওয়াং ছাড়া কোনো ব্যাটসম্যানই 2 অঙ্কের কোটায় পৌঁছাতে পারেনি। 5 ওভার 2 বল হাতে রেখেই মাত্র 32 রান নিজেদের ইনিংসের ইতি টানে থাইল্যান্ড। ঋতুমণি ও ফাহিমা খাতুন 2টি করে উইকেট নেন। দুপুরের সময় এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পৌর নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ। দল নয় প্রার্থীকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। প্রত্যয়নকারীর নাম জমা দিল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। বগুড়ায় শিয়া মসজিদে গুলির ঘটনা তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি, জানালেন পুলিশ সুপার। আটক আরও 3। নাশকতার অভিযোগে রাজধানীতে 6 শিবির কর্মী আটক। আইএসের কথা বলে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে রাজধানীর গুলশান লেক। উচ্চ আদালতের নির্দেশনাও মানছেন না কেউ। দখলমুক্ত করতে নতুন প্রকল্প রাজুকের। এবং আদিবাসীদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন এনজিও দীর্ঘদিন ধরে কাজ করলেও মেলেনি সুফল। অভিযোগ অস্বীকার এনজিও কর্মীদের। গ্রাম সংগঠনগুলোকে শক্তিশালী করার তাগিদ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.com আর সঙ্গে থাকুন সময়।